আপনারা জানেন কি বাংলাদেশ থেকে ভারত স্থলপথে কোনো তৈরি পোশাক আমদানি করবে না। সেই সঙ্গে কৃষি প্রক্রিয়াজাতকরণ পণ্য, আসবাবপত্র, প্লাস্টিক পণ্য, কোমল পানীয় এসবও উত্তর পূর্ব অঞ্চল তথা সেভেন সিস্টার্সে রপ্তানি করা যাবে না। শুনতে সহজ মনে হলেও বাংলাদেশের অর্থ বাণিজ্যতে এর নেতিবাচক তথা বিরূপ প্রভাব পড়বে। এই ক্ষেত্রে বাংলাদেশ সরকারের করণীয় কি? বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বিশ্ব আলাপনের বিশ্লেষণমূলক ভিডিওতে। সাম্প্রতিক সময়ে ভারত স্থলপথ দিয়ে বাংলাদেশের পণ্য রপ্তানির ক্ষেত্রে বিভিন্ন ধরনের বিধিনিষেধ আরোপ করেছে। গত 17 মে 2025 ভারতের শিল্প বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন ডিরেক্টর জেনারেল অফ ফরেন ট্রেড গণমাধ্যমে জানিয়েছে তারা বাংলাদেশ থেকে পণ্য আমদানির ক্ষেত্রে কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছেন। আমরা সেই নিষেধাজ্ঞাটিকে একটু পর্যালোচনা করে দেখব। প্রথমত, ভারত স্থলপথে বাংলাদেশ থেকে কোনো তৈরি পোশাক আমদানি করবে না, তবে কলকাতার হলদিয়া সমুদ্র বন্দর এবং মুম্বাইয়ের নবসেবা সমুদ্র বন্দর দিয়ে তৈরি পোশাক আমদানি করবে। দ্বিতীয়ত, বাংলাদেশ থেকে ভারতের পশ্চিমবঙ্গের চ্যাংরাবান্ধা ও ফুলবাড়ি শুল্ক স্টেশন এবং আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরামের বিভিন্ন শুল্ক স্টেশন দিয়ে বিভিন্ন ধরনের পণ্য রপ্তানি বাংলাদেশ করতে পারবে না। যেসব পণ্যগুলো রপ্তানি করতে পারবে না এগুলোর মধ্যে রয়েছে কৃষি প্রক্রিয়াজাতকরণ খাবার, প্লাস্টিক পণ্য, আসবাবপত্র, কোমল পানীয়, তুলা ও তুলার সুতার ঝুট। তবে বাংলাদেশ যেসব পণ্য ভারতে রপ্তানি করতে পারবে এগুলো রয়েছে ভোজ্য তেল, মাছ, তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এবং ভাঙা পাথর। এছাড়াও বাংলাদেশ ভারতের বন্দর ব্যবহার করে ভুটানে পণ্য রপ্তানি করতে পারবে। বাংলাদেশ ব্যাংক ও রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি 2023-24 অর্থ বছরের আমদানি রপ্তানির চিত্র তথা প্রতিবেদন প্রকাশ করেছেন। প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ 2023-24 অর্থ বছরে বিশ্বের বিভিন্ন দেশে মোট রপ্তানি করেছে 4,447 কোটি ডলার। এর মধ্যে ভারতে রপ্তানি করেছে 157 কোটি ডলার। ভারতে বাংলাদেশ যেসব উল্লেখযোগ্য পণ্য রপ্তানি করে থাকে এর মধ্যে রয়েছে তৈরি পোশাক 84.88 কোটি, কৃষি প্রক্রিয়াজাত পণ্য 15.68, প্লাস্টিক পণ্য 4.40 কোটি ডলার, তুলা ও তুলার সুতার ঝুট 3.30 কোটি ডলার এবং আসবাবপত্র 65 লক্ষ মার্কিন ডলার। বাংলাদেশ কি পরিমাণ ভারত থেকে আমদানি করে থাকে এ তথ্যচিত্র আমরা পাই বাংলাদেশ ব্যাংক ও রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির তথ্য থেকে। বাংলাদেশ 2023-24 অর্থ বছরে সমগ্র পৃথিবী থেকে মোট করে 6,311 কোটি। এর মধ্যে বাংলাদেশ ভারত থেকে আমদানি করে 900 কোটি ডলার। এখানে একটি উল্লেখ করার বিষয়, ভারতের বাংলাদেশ হচ্ছে নবম রপ্তানিদার, অপরদিকে আমাদের বাংলাদেশের ভারত হচ্ছে 8ম বৃহত্তম রপ্তানি বাজার। এবার দেখা যাক বাংলাদেশের ওপর ভারতের যে বিধিনিষেধ তার কি প্রভাব পড়তে পারে।
ভারতের প্রতিযোগিতামূলক বাজারে বাংলাদেশের অবদান কমে যাওয়া। ভারত যে বিধিনিষেধ আরোপ করেছে এর ফলে বাংলাদেশ ভারতের বিভিন্ন প্রতিযোগিতামূলক বাজারে তার অবদান তথা কর্তৃত্ব হারাতে পারে। কারণ বাংলাদেশ স্থলপথ ব্যবহার করে ভারতে যে পণ্য রপ্তানি করে এতে মাত্র সময় লাগে 3 দিন, কিন্তু এখন বাংলাদেশ যেহেতু স্থলপথ ব্যবহার করে ভারতে তৈরি পোশাক রপ্তানি করতে পারবে না, অপরদিকে 7 সিস্টার্স রাজ্যগুলোতেও বিভিন্ন পণ্য রপ্তানি করতে পারবে না, এক্ষেত্রে বাংলাদেশকে সুযোগ গ্রহণ করতে হবে সমুদ্রপথে। ভারত সরকার বাংলাদেশকে 2টি সমুদ্র বন্দর দিয়ে তৈরি পোশাক রপ্তানির সুযোগ প্রদান করেছেন। এর মধ্যে একটি হচ্ছে কলকাতার হলদিয়া বন্দর, যেটির সঙ্গে চট্টগ্রাম সমুদ্র বন্দর অনিয়মিতভাবে 2টি কন্টেনার জাহাজ চলাচল করে। আরেকটি সমুদ্র বন্দরের সুযোগ দিয়েছে, এটি হচ্ছে মুম্বাইয়ের নবসেবা বন্দর। চট্টগ্রাম থেকে মুম্বাইয়ের নবসেবা বন্দরের মধ্যে কন্টেনার জাহাজ চলাচল। এক্ষেত্রে বাংলাদেশকে শ্রীলঙ্কার বন্দর ব্যবহার নবসেবা বন্দর দিয়ে পণ্য রপ্তানি, যেখানে প্রায় সময় লাগবে 21 দিন। এই যে দীর্ঘ সময় এবং পণ্য রপ্তানিতে ব্যয় বৃদ্ধির ফলে বাংলাদেশ ভারতের বিভিন্ন প্রতিযোগিতামূলক বাজারে তার অবদান হারাবে। সেভেন সিস্টার্সের বাজার হারানোর শঙ্কা। প্রথমেই আমাদের জানা দরকার 7 সিস্টার্স কি। 7 সিস্টার্স হলো ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7টি রাজ্য। এ রাজ্যগুলো হচ্ছে আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, অরুণাচল, মণিপুর এবং নাগাল্যান্ড। এসব রাজ্যগুলো স্থলবেষ্টিত, অর্থাৎ তাদের সঙ্গে কোনো সমুদ্র বন্দর নেই। বাংলাদেশ যেহেতু স্থলপথ ব্যবহার করে এসব রাজ্যে কোনো পণ্য রপ্তানি করতে পারবে না, এজন্য বাংলাদেশকে হয় ভারতের সমুদ্র বন্দর ব্যবহার করে রপ্তানি করতে হবে, যেটি অধিক সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল বিষয়। তবে বাংলাদেশ চাইলে বাংলাদেশেরই 3টি স্থলবন্দর ব্যবহার করে ভারতের মধ্য দিয়ে এই সব রাজ্যে পণ্য রপ্তানি করতে পারে। বাংলাদেশেরই যে 3টি স্থলপথ ব্যবহার করতে পারে এর একটি হচ্ছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর, বেনাপোল স্থলবন্দর এবং চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর। এই 3 বন্দরের যে কোনো একটি বন্দর দিয়ে বাংলাদেশ ভারতের পশ্চিমবঙ্গে পণ্য রপ্তানি করবে এবং সে পণ্যটা শিলিগুড়ি হয়ে এই উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্যে প্রবেশ করবে। এখানেও দীর্ঘ সময় এবং অধিক ব্যয় পড়বে, যার ফলে ভারতের আমদানিকারকরা অতিরিক্ত অর্থ দিয়ে পণ্য আমদানি করবেন কিনা বা ভারতের ভোক্তারা অতিরিক্ত ব্যয় করে বাংলাদেশের পণ্য কিনবে কিনা এটি একটি শঙ্কার বিষয়। সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে তৈরি পোশাকের উপরে। আমরা একটু যদি বিশ্লেষণ করি তাহলে দেখব আমাদের বাংলাদেশ 2023-24 অর্থ বছরে প্রায় $800 কোটি উপরে পোশাক রপ্তানি করেছেন। এর মধ্যে ভারতে বাংলাদেশ তৈরি পোশাক রপ্তানি করেছে প্রায় $55 কোটি। এই তৈরি পোশাক রপ্তানির 86% করা হয়েছে স্থলপথ দিয়ে। বাংলাদেশ যেহেতু স্থলপথ দিয়ে ভারতে তৈরি পোশাক রপ্তানি করতে পারবে না, এজন্য বাংলাদেশকে সমুদ্রপথ ব্যবহার করতে হবে, যেটি দীর্ঘ সময় সাপেক্ষ এবং অধিক ব্যয়বহুল। ভারতে বাংলাদেশের যে তৈরি পোশাক রপ্তানি কমবে এই সিদ্ধান্তে আমরা উপনীত হতে পারি। এছাড়াও কিছুদিন আগে অর্থাৎ 9 এপ্রিল 2025 ভারতের শিল্প বাণিজ্য মন্ত্রণালয় বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেন। ট্রান্সশিপমেন্ট সুবিধাটি ছিল বাংলাদেশ ভারতের বন্দর ব্যবহার করে তৃতীয় কোনো দেশে তারা তৈরি পোশাক সহ বিভিন্ন পণ্য রপ্তানি করত। বাংলাদেশ প্রতি বছর এই ট্রান্সশিপমেন্ট সুবিধার $1 বেশি তৈরি পোশাক তৃতীয় দেশে রপ্তানি করত।
যেহেতু ভারত সরকার এর ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে, এখানেও বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে কিছুটা বিরূপ প্রভাব পড়বে। সব মিলিয়ে প্রায় $1 বিলিয়ন বেশি তৈরি পোশাক রপ্তানিতে একটি প্রভাব লক্ষ্য করা যেতে পারে। বাংলাদেশের প্রধান খাত তৈরি পোশাক, যার উপরে ভারতের এই বিধিনিষেধের বিরূপ প্রভাব পড়ার সমূহ সম্ভাবনা রয়েছে। জনমনে একটি প্রশ্ন উল্লেখ করা হচ্ছে যে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের এই বাণিজ্য বিধিনিষেধ কেন। এবার আমরা জানব বাংলাদেশের ওপরে ভারতের এই বিধিনিষেধ দেওয়ার কারণ। অধিকাংশই অর্থনৈতিক বিশ্লেষকদের মতে ভারত সরকারের এই সিদ্ধান্তটি একটি রাজনৈতিক সিদ্ধান্ত। রাজনৈতিক সিদ্ধান্তটা কি? 2024 সালের 5 আগস্টের বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন ঘটেছে। এই পট পরিবর্তনের ফলে ভারতের সঙ্গে বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে সম্পর্কের টানাপোড়েন শুরু হয়েছে। অনেকে মনে করছে এই টানাপোড়েন সুযোগ নিয়ে বাংলাদেশকে বেকায়দায় ফেলার জন্য ভারত সরকার এই বাণিজ্যিক বিধিনিষেধ আরোপ করেছেন। এছাড়াও ভারতের রয়েছে 7 সিস্টার্স নিয়ে উদ্বিগ্নতা। 7 সিস্টার্সকে আমি একটু বিস্তারিত বলি, যা পূর্বে খুব সংক্ষেপে বলা হয়েছে। 7 সিস্টার্স হচ্ছে ভারতের যে সীমান্ত রয়েছে তার উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্য। এই রাজ্যগুলো হচ্ছে আসাম, মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা, মণিপুর, অরুণাচল এবং নাগাল্যান্ড। এসব রাজ্যগুলোতে যদি ভারতের মূল ভূখণ্ড থেকে যেতে হয় তাহলে একটি মাত্র পথ ব্যবহার করতে হয়, এটিকে বলা হয় চিকেন নেক তথা শিলিগুড়ি করিডোর। যদি কখনো এই চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর বন্ধ হয়ে যায় তাহলে স্থলপথে মূল ভারত থেকে 7 সিস্টার্সে প্রবেশ করা বন্ধ হয়ে যাবে। এর জন্য ভারতের প্রয়োজন পড়বে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে 7 সিস্টার্স রাজ্যগুলোতে যাওয়া। ভারত এতদিন বাংলাদেশে তার বিশ্বস্ত মিত্র আওয়ামী লীগকে দেখে এসেছেন, কিন্তু যখন আওয়ামী লীগের পতন ঘটল ভারতের উদ্বিগ্নতা শুরু হলো এই 7 সিস্টার্স নিয়ে। যদি তারা বিগত 15 বছরের মতো সুযোগ সুবিধা না পায় তাহলে 7 সিস্টার্সের যে বিভিন্ন সময়ে সংগঠিত হওয়া বিদ্রোহ এটি তারা দমন করতে পারবে না। এতে করে 7 সিস্টার্সের যে নিরাপত্তা উদ্বিগ্নতা রয়েছে, বাংলাদেশকে এই নিরাপত্তা উদ্বিগ্নতা ঠিক করার জন্য তারা বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করছে, যার মধ্যে এই বাণিজ্য বিধিনিষেধ একটি। তাছাড়াও 7 সিস্টার্স নিয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টার বিভিন্ন বক্তব্য নিয়ে ভারতের তীব্র সমালোচনা হয়েছে। কি সেই বক্তব্য? ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব নেওয়ার পর প্রথম দ্বিপাক্ষিক সফরে চীন যায় 26 থেকে 29 মার্চ। 4 দিনের এই সফরে তিনি 28 মার্চ 2025 বেইজিংয়ের দ্য প্রেসিডেন্সিয়াল হলে চীনা ব্যবসায়ীদেরকে নিয়ে একটি সম্মেলন করেন। সে সম্মেলনে তিনি বলেন, বঙ্গোপসাগরের যে গুরুত্ব রয়েছে সে সম্পর্কে। নেপাল এবং ভুটান স্থলবেষ্টিত দেশ, সেই সঙ্গে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7টি রাজ্যও স্থলবেষ্টিত। এখানে আমরাই একমাত্র বঙ্গোপসাগরের অভিভাবক। ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রমণিয়াম এস জয়শঙ্কর এবং ভারতের গণমাধ্যমে এই বক্তব্য নিয়ে তীব্র সমালোচনা হয়, যার পরিপ্রেক্ষিতেই মনে করা হয় যে ভারত 9 এপ্রিল 2025 বাংলাদেশকে দেওয়া তার ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেন। আমরা উদ্বিগ্নতা জানলাম, সেই বিশ্লেষকরা মনে করছেন ভারত যে বিধিনিষেধ আরোপ করেছেন এটি একটি পাল্টা পদক্ষেপ। পাল্টা সেই পদক্ষেপটি কি? পাল্টা হচ্ছে ভারত 9 এপ্রিল 2025 বাংলাদেশকে দেওয়া তাদের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করলো। বাংলাদেশ কয়েকদিন পর অর্থাৎ 15 এপ্রিল 2025 ভারত থেকে স্থলপথে সুতা আমদানি নিষিদ্ধ ঘোষণা করল। ভারতের বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক
অর্থনৈতিক বিশ্লেষক এবং গণমাধ্যম কর্মীরা এটিকে ভারতের পাল্টা পদক্ষেপ হিসাবে নেন, যার ফলস্বরূপ আমরা দেখি গত 17 মে ভারতের শিল্প বাণিজ্য মন্ত্রণালয় এই ধরনের বাণিজ্যিক বিধিনিষেধ আরোপ করেছেন। অনেকে বলবেন এ তো দীর্ঘ পরে কেন? দীর্ঘ পরে এই জন্য যে 22 এপ্রিল থেকে 10 মে পর্যন্ত ভারত এবং পাকিস্তানের মধ্যে পেহেলগামের ঘটনা নিয়ে একটি সামরিক উত্তেজনা ছিল। ভারত বাংলাদেশের বিরুদ্ধে যে কারণেই হোক যেসব বাণিজ্য বিধিনিষেধ নিয়েছে, তাহলে আমরা অর্থাৎ বাংলাদেশের এই প্রেক্ষাপটে করণীয় বা কি? কূটনৈতিক সমাধান। 2024 সালের 5 আগস্টের পর বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে। দীর্ঘ 15 বছর শাসন করা আওয়ামী লীগ ক্ষমতা হারিয়েছে। আওয়ামী লীগ ছিল ভারতের একটি বিশ্বস্ত মিত্র। ভারত সরকার আওয়ামী লীগের এই পতনকে মেনে নিতে পারে না। 2024 সালে 5 আগস্টের পর ভারতের সঙ্গে যে কূটনৈতিক টানাপোড়েন শুরু হয়েছে তা শক্তভাবে আবার পুনরায় শুরু করতে হবে। এটি শুরু করলে কূটনৈতিক চ্যানেলে এই বাণিজ্য বিধিনিষেধ নিয়ে আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব। বৈচিত্র্যপূর্ণ রপ্তানির বাজার সৃষ্টি করতে হবে। বাংলাদেশ প্রতি বছর 806টি পণ্য বিভিন্ন দেশে রপ্তানি করে থাকে। এ পণ্যগুলোর সিংহভাগ যায় পশ্চিমা বিশ্বের 5টি দেশে। এ দেশগুলো হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি, ব্রিটেন, ফ্রান্স এবং ইতালি। বাংলাদেশ এসব দেশের বাইরেও এশিয়ার এবং মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার বেশ কিছু দেশে পণ্য রপ্তানি বাড়াতে পারে। এর মধ্যে উল্লেখযোগ্য দেশগুলো হলো চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা, আর্জেন্টিনা, ব্রাজিল এবং দক্ষিণ আফ্রিকার মতো উন্নত দেশগুলোতে। ভারতের এই বাণিজ্য বিধিনিষেধ বাংলাদেশের জন্য একটি চ্যালেঞ্জ, কিন্তু এই চ্যালেঞ্জটি হতে পারে বাংলাদেশকে একটি আত্মনির্ভরশীল করে তোলার সুযোগ। এই সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশ হবে উন্নয়নশীল বিশ্বের একটি রোল মডেল। এই প্রত্যাশা করে আজকের মতো এখানে শেষ করছি। সকলে সুস্থ নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।